হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুক্রাক্স। তো আজকে আমরা দশম শ্রেণীর 12 দাগের গোলকের অঙ্কগুলি দেখে নিব। তো আমি এখানে লিখে দিচ্ছি গোলক 12 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলি আমরা দেখে নিব। তো এই 12 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য আমাদের সর্বপ্রথম কয়েকটি সূত্রের প্রয়োজন হবে। তো সেই সূত্রগুলি হলো, যেমন একটি গোলককে আমরা পুরোটা হচ্ছে আমরা বক্রতল যদি ধরে নিই, তাহলে এই পুরো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা লিখতে পারি এখানে যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের কি হচ্ছে 4πr²। এটা হচ্ছে আমাদের বক্রতলের সূত্র। এবার তাহলে অর্ধ বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখবো আমরা অর্ধ বক্রতলের ক্ষেত্রফল। এবার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল যখন 4πr² হচ্ছে, তো তার অর্ধেক হবে। তো আমাদের এখানে হচ্ছে 2πr²। এবার অর্ধবক্রতলের ক্ষেত্রফল যাওয়ার পর আমাদের দেখতে হবে কি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। তো একটি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হলো, লিখবো এখানে যে নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। সেখান থেকে আমাদের যদি দেখতে পারি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা πr² হচ্ছে যুক্ত হয়ে যাবে। একটা πr² যদি যুক্ত হয়ে যায় আমাদের, তাহলে হচ্ছে πr² যুক্ত করে দেবো, তাহলে হচ্ছে আমাদের 3πr²। এটা হচ্ছে। এবার তাহলে গোলকের আয়তন যদি আমরা দেখতে, তাহলে কত হবে? দেখবো গোলকের আয়তন। গোলকের আয়তন আমাদের হচ্ছে 4/3πr²। আর কিউব। এটা হচ্ছে ঘন কথাটি কিন্তু লিখতে হবে। ঘন একক হতে পারে, ঘন মিটার হতে পারে। তাহলে আমি এককই লিখে দিচ্ছি। তাহলে ঘন একক কথাটি কিন্তু এখানে লিখতে হবে। এবার গোলকের আয়তন গেল। এবার হচ্ছে আমাদের হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। ফাঁপা গোলকের আয়তন আমাদের কীভাবে দেখব? এখানে এই সূত্রটা হচ্ছে 4/3πr³। সেখান থেকে আমাদের 4/3πr² যদি আমরা হচ্ছে বিয়োগ করে দেই, তাহলে আমাদের কিউব যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের কত থাকবে এখানে? 4/3π, একটা হচ্ছে r1, আমরা ধরতে পারি r1³। সেখান থেকে আমরা r2³ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু ফাঁপা গোলকের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। ঘন একক আমরা লিখে দিচ্ছি এখানে। তো চলো এখন অঙ্ক শুরু করা যাক। তো 1 নম্বর দাগের অঙ্কে বলা আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা লিখতে পারি যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে। লিখবো আমরা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের কত? 10.5 সেমি কিন্তু এখানে দেওয়া আছে। অতএব আমাদের গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখব গোলকের
সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 4πr²। তো এখানে 4 তো থাকছে, পাইয়ের মান হচ্ছে 22/7 এবং হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আরকে আমরা হচ্ছে এখানে r² দেওয়া আছে, এই জন্য এটা 2বার গুণ করে দেব। 10.5 গুণ হচ্ছে 10.5 লিখে দিলাম এটা। এবার 4 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে উপরে 105 হলো আমাদের একক দশক করে, আমাদের এখানে দশমিকের জন্য কিন্তু 10 চলে আসলো। এখানেও সেম একই রকমভাবে 105 হলো, নিচে কিন্তু 10 চলে আসলো। এবার আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি করে আমাদের যেমন এখানে কাটতে পারি 4, 2 দুগুণী 4, এখানে 5 দুগুণী 10 করতে পারি আমরা। এবার এটা দিয়ে 5 দিয়ে আমরা কাটতে পারি, 5 দুগুণী 10, 5 × 5। আবার কাটতে পারি এখানে 2 দিয়ে, 5 দুগুণী 10। আবার কাটতে পারি 5 দিয়ে, 5 21 105। আবার কাটতে পারি 7 দিয়ে, 3 7 21 হয়ে গেল। এবার আমাদের উপরের 22, 3 এবং 21কে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু দাঁড়াবে 1386, 1386। এটা কিন্তু এখন আমাদের বর্গ সেমি লিখতে হবে। শেষ। এবার আমরা করব 2 নম্বর দাগের অঙ্কটি। বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে বলটির ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমাদের সর্বপ্রথম আমরা কি লিখতে পারি? যে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে লিখতে পারি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আমরা হচ্ছে এখানে আর লিখে রাখলাম, আর সেমি। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটা লিখব বলটির সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে 4πr²। 4πr²। তাহলে আমাদের এখানে লিখব শর্তানুসারে আমাদের এখানে শর্তানুসারে লিখব যে 17.50 গুণ দিব 4 আছে, গুণ দিব পাইয়ের মান হচ্ছে 22/7 গুণ হচ্ছে r² সমান করে দিব আমরা এখানে 431.20। এটা করে দিলাম। এবার এখানে বা করে লিখব, আরটাকে এদিকে নিয়ে আসবো, r² সমান করে দিব 431.02 গুণ উল্টে গেল, কারণ হচ্ছে এখানে ইকুয়ালস টু আছে, এর জন্য এই সংখ্যাগুলি ওইদিকে গেলে সব উল্টে যাবে। তো 7 হচ্ছে এখানে 22 হলো, গুণ হচ্ছে 1/17.50, আর 4টা এখানকার থেকে 4টা কিন্তু এদিকে গিয়ে নিচে কিন্তু গুণে হলো। এবার আবার করব বা করে, r² সমান
431 দশমিকটা উঠে গেল, এই দশমিকটাও তুলে দিলাম আমরা, তুলে দিয়ে 2 শূন্য হলো, গুণ হচ্ছে 7/22 গুণ হচ্ছে 1/1750 গুণ 4। আবার r² করে আমরা সম্পূর্ণ কাটাকাটি করলে 1.96 পাই, অর্থাৎ আমরা লিখতে পারি r = 1.4। সুতরাং বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখব বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে আমাদের, 1.4 সেমি সমান হচ্ছে 2.8 সেমি। শেষ। এবার করব 3 দাগের অঙ্ক। বলছে স্কুলে শটপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি। এখানে আয়তন চাইছে। আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব, কিন্তু এখানে আর কিন্তু কিউব হবে, এখানে স্কোয়ার হবে না আর। তো লিখি আমরা যে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের এখানে লিখব। 3 নম্বর অঙ্ক, বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে হচ্ছে আমাদের, কারণ বলটি যদি 7 সেমি হয় দৈর্ঘ্য, তাহলে ব্যাসের দৈর্ঘ্য অর্ধেক হবে, 7/2 হবে। এটা সেমি করে দিলাম। এবার অতএব বলটির আয়তন দেখি কত হয়। বলটির আয়তন সমান করে দেব, সূত্র আমাদের 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7 এবং আর হচ্ছে এখানে কিউবে আছে, সুতরাং হচ্ছে আর 7/2কে হচ্ছে আমরা 3বার লিখব। সুতরাং এবার উপরে কাটাকাটি করে গুণ করলে আমাদের এখানে যেমন 7 কেটে গেল, তারপর হচ্ছে এখানে 2 দুগুণী 4, তাহলে এখানে আবার 2 কেটে গেল, তাহলে থাকছে নিচে আবার কাটা যায়, অবশ্যই কাটা যায়। 3 দুগুণী 6, এখানে 3 উপরে, এবং হচ্ছে আমরা যদি কাটাকাটি করি এটাকে, তাহলে আমাদের দাঁড়াবে 3 দিয়ে আমাদের এই সংখ্যাটাকে গুণ করে কাটলে আমাদের দাঁড়াবে শেষে কিন্তু 539 বাই কিন্তু 3, কারণ হচ্ছে 11 দুগুণী 22, এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে 7 11 77, আর 77 আর 7 গুণ করলে 539 হয়। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে 79 পূর্ণ হচ্ছে 2/3 ঘন সেমি। অতএব আমরা বলতে পারি কি, যে বলটিতে লিখবো আমরা, বলটিতে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। এবার আমরা করব 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কে কি বলছে? 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। একটা বল 28 সেমি দৈর্ঘ্য তার, এবার সেটাকে যদি আমরা হচ্ছে একটা কোনো সম্পূর্ণ জলের মধ্যে কোনো একটা জায়গা, ধরো কোনো একটা পুকুরের মধ্যে যদি আমরা বলটা ফেলে দিই, তাহলে সেখান থেকে বলটাকে ফেলার পর সেখানে পুকুর থেকে কতটা পরিমাণ জল বের হয়ে চলে যাবে সেটাকে হচ্ছে আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আমাদের
নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আগে লিখব এখানে যে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এখানে হচ্ছে আমাদের বলা আছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 28/2 সমান 7 সেমি, 14 সেমি হবে, কারণ 14 দুগুণ 28। এবার তাহলে আমাদের হচ্ছে নিরেট গোলকের আয়তনটা দেখবো এখন। নিরেট গোলকের আয়তন কত আছে? আয়তন আমাদের, আমরা কি জানি যে আয়তন হচ্ছে, আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 গুণ হচ্ছে পাইয়ের মান হচ্ছে 22/7, আর আর বলতে হচ্ছে এখানে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে, তাহলে আর কে হচ্ছে আমরা 3 বার লিখবো কারণ কিউবে আছে, তাহলে 14 গুণ 14 গুণ 14। এবার আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে আমাদের দাঁড়াবে 34,496/3 ঘন সেমি। এবার বলতে পারো কীভাবে কাটলাম? 7 দুগুণী 14, আর সেভাবে কাটা কিন্তু যায় না এখানে। অর্থাৎ এই 34,496 সংখ্যাটাকে আমাদের 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? 11,498 পূর্ণ 2/3। এটা আমাদের লিখব ঘন সেমি। অর্থাৎ আমরা লিখতে পারি যে নিরেট গোলকটি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে নিমজ্জিত করলে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।